নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের মুন্সী প্রেমচন্দ্রের লেখা বুড়ি কাকি গল্পটি পড়ে শোনাব। এই গল্পটি একটি মনোবিজ্ঞানের জটিল সমস্যাকে বিশ্লেষণ করা হয়েছে। গল্পটি প্রেমচন্দ্র আরম্ভই করেছেন এই বলে যে বার্ধক্য অনেক সময় বাল্যকালের পুনরাগমন। ভ্রাতুষ্পুত্র স্ত্রীর প্ররোচনায় মিষ্টি কথায় ভুলিয়ে অতঃসীপর বৃদ্ধা কাকি সমস্ত সম্পত্তি গ্রাস করেছিল। বলিয়েছিল কিছু ভোজন বিলাসী, ভালো মন্দ খেতে ভালোবাসত, বলা যায় একটু লোভও ছিল। এই বয়স্ক বৃদ্ধা সামান্য খাবারের জন্য এক মর্মান্তিক কাণ্ড ঘটিয়ে ফেলেন। বুড়ি কাকি কি কাণ্ড ঘটালেন এবং এর পরিণামই বা কি হলো, চলুন আজ তা শোনা যাক। আপনাদের কাছে আমার আজকের নিবেদন মুন্সী প্রেমচন্দ্রের লেখা বুড়ি কাকি। বৃদ্ধ বয়সে প্রায় সকলেরই যেন শৈশবকালের আগমন ঘটে। জীবনের শেষ বয়সে জীবের লোলুপতা ছাড়া বুড়ি কাকির অন্য কাজ ছিল না। আর নিজের দুঃখ কষ্টের কথা পাড়াপড়শিকে জানানোর একমাত্র মোক্ষম অস্ত্র ছিল কান্নাকাটি। উপায় কি? দেহের সমস্ত ইন্দ্রিয়, চোখ, কান, পা, হাত অবসর গ্রহণ করেছে। রাত দিন মাটিতেই পড়ে থাকত। আর বাড়ির কেউ তার মতের বিরুদ্ধে গেলে কিংবা খাবার সময় উতরে গেলে অথবা বাজার থেকে ভালো মন্দ খাবার এলে ওর কপালে না জুটলে কেঁদে ভাসানো ছাড়া উপায়টাই বাকি। আর তার কান্নাকাটি খুব মামুলি ধরনের নাকি কান্না নয়, রীতিমতো কপাল চাপড়ে গলা ফাটিয়ে পাড়া জাগানো কান্না। তার স্বামী দেবতাও অনেককাল আগেই গত হয়েছেন। ভরা বয়সের ছেলেটাও হঠাৎ মারা গেল। এখন এক ভাসুরপো ছাড়া আর কেউ নেই। সেই ভাসুরপুর নামেই সব সম্পত্তি লিখে দিয়েছে। সম্পত্তি লেখানোর সময় সে অনেক প্রতিজ্ঞা করেছিল। অবশ্য ও ধরনের অনেক বড় বড় আশা আরকাটির দালালরাও কুলিদের দিয়ে থাকে। অবশ্য সবই স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে। আজ পর্যন্ত সেই সম্পত্তি থেকে বছরে কম করেও 150 টাকা আয় হয়ে যায়। তা সত্ত্বেও বুড়ির ভরপেট খাওয়াও দুষ্কর। এই অবহেলার জন্য বুড়ির ভাসুরপো পণ্ডিত বুদ্ধিরামই দায়ী, না তার গিন্নি শ্রীমতী রূপার দোষ, তা নিরূপণ করা সহজবোধ্য নয়। অবশ্য বুদ্ধিরাম মানুষ হিসাবে চলনসই, তবে লেজে পা পড়লে ছেলে কথা কইবার পাত্র নয়। শ্রীমতী রূপারানীর মেজাজ তীক্ষ্ণ হলেও ধর্মভীরু। সুতরাং রূপার কাঠখোট্টা মেজাজের চাইতে ভাসুরপুর ভালো মানুষীপনা অনেক বেশি পীড়াদায়ক। এইরকম অত্যাচারের জন্য মাঝে মধ্যে বুদ্ধিরাম অনুশোচনা করত, চিন্তা করত, বেচারির এই সম্পত্তির দৌলতেই আমি গণ্যমান্য হয়েছি। মৌখিক সৌজন্যতা প্রকাশ করা, স্তব দেয়া কিংবা মন ভুলানো এইসবে তার আপত্তি ছিল না। কিন্তু পয়সা খরচ হবার ভয়ে তার সমস্ত শুভ প্রচেষ্টায় মাঠে মারা যেত। এমনকি ঘরে কোনো অভ্যাগত এলে বুড়ি তার সামনে তার রাগ রাগিনীর আলাপ জুড়ে আলাপ শুরু করে দিত। আর বুদ্ধিরামের তখন বুদ্ধি বিবেচনা লোপ পেয়ে যেত। রাগে বুড়িকে বেশ করে ধমক দিত। বৃদ্ধ বৃদ্ধাদের উপর এক প্রকার জাত আক্রোশ ছেলেবেলায় সকলেরই থাকে। তার উপর আবার বাপ মায়ের এইরকম কাণ্ড কারখানা থেকে বেশ প্রশ্রয়ের প্রভাবে বুড়িকে জ্বালিয়ে মারে। কেউ চিমটি কেটে পালায়, কেউ কুলকুচির জল বুড়ির গায়ে ছিটিয়ে দেয়। বুড়ি চিৎকার করে কেঁদে ওঠে, কিন্তু সকলে ভাবে বুড়ি কেবল খাবার জন্যই কেঁদে মরে। সুতরাং তার এই ধরনের বিলাপ অরণ্যে রোদনেরই সামিল। তবে হ্যাঁ, বুড়ি
রেগে গিয়ে যখন কখনো সখনো বাচ্চাগুলোকে গালাগাল দিতে থাকে, তখন অবশ্য গৃহকর্ত্রী রূপা দেবী ঘটনাস্থলে হাজির হয়। সেই ভয়ে বুড়ি তার জীবের রস খুব একটা আলগা হতে দেয় না। যদিও উপদ্রব থেকে বাঁচার জন্য কান্নার চাইতে এটাই ছিল সব থেকে ভালো উপায়। গোটা পরিবারের মধ্যে কেবলমাত্র একটি প্রাণীরই বুড়ির উপর আন্তরিক ভালোবাসা ছিল। সে হচ্ছে বুদ্ধিরামের ছোট মেয়ে লাডলি। দুই ভাইয়ের ভয়ে লাডলি নিজের ভাগের মিষ্টি, চানাচুর, ভাজাভুজি কাকির ঘরে বসেই খেত। এটাই তার একমাত্র নিরাপদ স্থান। যদিও বুড়ির লোলক দৃষ্টির কোপে পড়ে ভাগের কিছু দিতে হতো, তাহলেও তা ভাইগুলোর মতো অন্যায় জুলুম নয়। তাই নিজেদের আত্মরক্ষা ও স্বার্থরক্ষার অনুকূলে উভয়ের মধ্যে একটা নির্ভেজাল সহানুভূতি ও ভালোবাসার সঞ্চার হয়েছিল। রাত্রিবেলা বুদ্ধিরামের বাড়িতে উৎসবের সানাই বাজছে। গ্রামের ছেলের দল অবাক হয়ে গান শুনছে। অতিথি অভ্যাগতরা খাটিয়ায় শুয়ে বিশ্রাম করছে। নাপিতরা দলাই মালাই করে দিচ্ছে। তাদের কাছে দাঁড়িয়ে ভাটিরা পদাবলী শোনাচ্ছে। সমাজদার অতিথিদের বা শুনে ভাট খুশিতে ডগমগ। মনে হচ্ছে এই তরফের প্রকৃত অধিকারী সেই। দু একজন ইংরেজি পড়া যুবক রয়েছে, তারা এই ব্যাপারে একদম উদাসীন। এইরূপ গেয় কাণ্ড কারখানার মধ্যে থাকা বা কোনো প্রকার কথা বলা তাদের প্রেস্টিজের প্রতিকূলেই বলে মনে করে। আজ বুদ্ধিরামের বড় ছেলে সুখরামের তিলক উৎসব। অন্ধরা মেয়েরা গান গাইছে। অন্যদিকে রূপা অতিথি অভ্যাগতদের জন্য রান্নায় ব্যস্ত। ভিয়েন বসেছে। একটাতে পুরি কচুরি ভাজা হচ্ছে, অপরটিতে মিঠাই তৈরি হচ্ছে। কোথাও এক পেল্লাই হাঁড়িতে মশলাদার তরকারি রান্না হচ্ছে। ঘি মশলার ঘ্রাণে চতুর্দিক ম করছে। এতে সকলেরই খিদে বর্ধিত হচ্ছে। বুড়ি কাকি শুকিয়ে তাপের জ্বালায় নিঃসঙ্গ হয়ে তার কুঠুরির এক কোণে পড়ে আছে। রান্নার সুস্বাদু সুবাস তাকে উতলা করে দিচ্ছে। মনে মনে ভাবছে, পুরি কচুরি কি ওরা আমায় দেবে? এতখানি রাত হলো, কই কেউ তো খাবার নিয়ে এলো না। মনে হচ্ছে সকলেরই খাওয়া দাওয়ার পাট চুকে গেছে। আমার জন্য কিছু পড়ে নেই হয়তো। এ কথা চিন্তা করেই বুড়ির কান্না পেল, কিন্তু অকল্যাণের ভয়ে কাঁদতে পারছে না। ইস, কি দারুণ গন্ধ! আর আমার কথা কেই বা মনে রাখে। শুকনো রুটি তাই সময় মতো পাতে পড়ে না, তাতে আবার লুচি পুরি জুটবে, সে ভাগ্য কি আমার? এই কথা ভেবে বুড়ির কান্নায় বুক ফেটে যায়। মনে হয় কঞ্জিটা বুঝি ফেটে বেরিয়ে যাবে, কিন্তু রূপার ভয়ে মুখ বুজে পড়ে থাকে। বুড়ি কাকি অনেকক্ষণ ধরে তার ভাগ্য বিড়ম্বনার কথা চুপ করে বসে ভাবে। আর ওদিকে ঘি মশলার রসে লোভনীয় গন্ধ মনকে আর স্থির থাকতে দেয় না। দেখে দেখে জিভে জল আসে। লুচি পুরির আস্বাদ মনে এলেই অন্তরে কেমন সুখের সুরসুরি অনুভূত হয়। কাকে ডাকা যায়? লাডলিরও আজ পাত্তা নেই। ছোকরা দুটো রোজ জ্বালিয়ে মারে। আজ তাদেরও টিকিট দর্শন মিলছে না। সব গেল কোন চুলোয়। মনে হচ্ছে বাড়িতে কিছু একটা হচ্ছে। বুড়ির কল্পনায় পুরীর ছবি নাচতে লাগলো। লাল লাল নরম ফুলকো পুরি। রূপা দেখছি ভালোই আয়োজন করেছে। কচুরির ময়দায় জোয়ান আর এলাচের ময়ান পড়েছে। নিজের পক্ষে একখানা পেলেও হাতে নিয়ে শুট করতাম। একবার গিয়ে দেখবো নাকি? সামনে বসে দেখা তার মজাই আলাদা। ছ্যাকচক করে ভাজা হচ্ছে। ফুলদানির ফুল আমরা ঘরে বসেই দেখি, কিন্তু সাজানো বাগানের ফুল তার তুলনা মেলা ভার। দুয়ের মধ্যে ফারাক কত!
সাত পাঁচ ভাবতে ভাবতে বুড়ি উবু হয়ে বসে হাতে ভর দিয়ে অতি কষ্টে চৌকাঠ পেরিয়ে ধীরে ধীরে হামাগুড়ির মতো করে এগিয়ে বিয়েনের কড়াইয়ের পাশে গিয়ে বসল। ক্ষুধার্ত কুকুর যেমন মানুষের খাবার সময় মুখের দিকে তাকিয়ে থাকে, বুড়ি ঠিক তেমনি ধৈর্য ধরে অপেক্ষা করে। রূপার আজ কাজের অন্ত নেই। কখনো এ ঘর থেকে সে ঘরে যাচ্ছে, রান্নার কাছে যাচ্ছে, কখনো আবার ভাড়া সামলাতে ব্যস্ত। কেউ হয়তো এসে বলছে মহারাজ ঠান্ডাই চাইছে, তক্ষুনি তাকে ঠান্ডায় বার করে দিতে হচ্ছে। এরই মধ্যে একজন এসে বলছে ভাট এসে দাঁড়িয়ে আছে, ভাটকে শীতে পাঠিয়ে দিচ্ছে। আর একজন এসে হাজির, কিনা রান্নার তো এখনো ঢের বাকি, ঢোল মন্দিরটা দাও না, একটু বাজাই। বেচারি একলা মেয়ে মানুষ, এক হাতে সবকিছু তাকেই তদারকি করতে হচ্ছে, হিমশিম খেয়ে যাচ্ছে। এই অস্থিরতায় উত্তপ্ত হয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে। রাগ করবে কখন, মরবার ফুরসতও নেই, রাগারাগি করাটাও শোভনীয় নয়। পড়শিরা ভাবছে বাড়িতে কাজ হচ্ছে, তাতে একটু গা গতরে খাটতে হচ্ছে কিনা, তাই রেগেই আগুন। তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে, গরমে অস্থির, তাই একটু অবসর পাচ্ছে না যে একটু জল ঢালবে গলায়, পাখাটা নিয়ে বসবে। আবার এ ভয়ও আছে, চোখের আড়াল হলেই জিনিসপত্র নয়ছয় যদি হয়ে যায়। এ অবস্থায় নজরে পড়ল বুড়ি খুরশাশুলি বিয়েদের কড়াই পাশে এসে বসেছে। রাগে জ্বলতে লাগলো। লাগবারই কথা, একটু আক্কেল বিবেচনা বলে কিছু নেই। পাড়াপড়শিতে ভরে গেছে, কি ভাববেই বা তারা? নিন্দা করলে করবে টাকা শুনি। বাঘের কেঁচো ধরার মতো করে রূপা বুড়ির ওপর ঝাঁপিয়ে পড়ল। দুহাত ঝাঁকুনি দিয়ে বলে, পেটে আগুন লেগেছে নাকি? উফ বাপ রে বাপ, পেট না রাবণের চিতা। কতবার বলেছি ঘর ছেড়ে বেরোবে না, ঘরের দম বন্ধ হয়ে মরছো নাকি? এখনো অতিথি অভ্যাগতদের খাওয়া হলো না, ঠাকুরের ভোগ দেওয়া হয়নি, এর মধ্যে তোমার পেট চলছে, জিভ দিয়ে লাল চড়ছে। অমন জিভ আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হয়। সারাদিন না খেতে পেলে না জানি কার হাঁড়িতে গিয়ে মুখ দেবে। পাড়ার লোক দেখলে বলবে যে না খেতে পেয়ে বুড়িটা এমন খাবারের জন্য ছোঁক করে। ডাইনি মরেও না, মাচাও ছাড়ে না। গোষ্ঠীর নাম ডোবাবে, পাড়া শুদ্ধ লোকের সামনে নাক কান কাটবে, তবে চিতায় উঠবে। রাত দিন যে গেলেও যায় কোথায় সব? শোনো, ভালো চাই তো চুপ করে ঘরে বসে থাকো। বাড়ির সবাই যখন খেতে বসবে তুমি পাবে তখন। তুমি এমন কিছু ঠাকুরের নাও যে কেউ মুখে জল দিক আর না দিক, তোমার পুজো আগে সারতে হবে। বুড়ির মুখে কোনো রা নেই, কাঁদলেও না একটু, ঘাড় হেঁট করেই রইল। চুপচাপ হামা টেনে নিজের ঘরে গিয়ে ঢুকল। আঘাত কঠোর এবং এমন রুক্ষ ধরনের ছিল যে সেই কর্কশ ভাষণের চুম্বক শক্তি বুড়ির সমগ্র প্রতিরোধ শক্তি নিমেষেই গ্রাস করে ফেলল। নদীতে ধস নামলে তীরের বড় পাথরের চাই যখন ঝপাং করে জলে পড়ে, তখন সব জল সেই জায়গায় দৌড়ই। বুড়ির সারা মগজ জুড়ে এখন বইয়ের বকুনির শব্দ। খাবার তৈরি, পরিবেশনের প্রস্তুতি পর্ব চলছে। সারা উঠোনে পাতা পড়েছে। অতিথি অভ্যাগতরা খেতে বসে পড়লেন। মেয়েরা সব জেওনার গীত গাইতে শুরু করে দিয়েছে। মেহমানদের সাথে যেসব নাপিত কাহারও চাকর বাকর এসেছিল তারাও বসেছে একটু দূরে, কিন্তু একই পংক্তি। কাজে আগে উঠতে পারবে না, এটাই শিষ্টাচার। অতিথিদের মধ্যে যারা একটু শিক্ষিত তারা লোকজনদের ভোজনের বিলম্বতা নিয়ে একটু বিরূপতা প্রকাশ করছেন। একসঙ্গে উঠব বলে এই যে অহেতুক অপেক্ষা করা সাবেক প্রথার কোনো মাথা মুন্ডু খুঁজে পাচ্ছেন না। ঘরে ঢুকে বুড়ি কাকির মন ঘেন্নায় ভরে গেল। ভাবতে লাগলো, ছিছি, আমি কোথা থেকে কোথায় নেমেছি। রূপার উপর একটুও রাগ হলো না। নিজের অধৈর্যের কথা চিন্তা করে
লজ্জিত হলো। সত্যি তো, অতিথি অভ্যাগতদের এখনো খাওয়া হয়নি, বাড়ির লোক খায় কি করে? আমার একটুও তর্স হইল না, লোক হাসাতে গেলুম। কি ঘেন্নার কথা! আর নড়ছি না। কেউ ডাকতে না এলে আর যাব না। মনে মনে প্রতিজ্ঞা করে বুড়ি বসে রইল। কখন তার ডাক আসবে তারই ভেতরে ভেতরে প্রতীক্ষার আকুল হয়ে উঠেছে। ঘিয়ের সুস্বাদু গন্ধে মন আর বাপ মানে না। যতই মনকে বোঝায় ততই অধীর হয়ে ওঠে। প্রতি মুহূর্ত যেন এক যুগের মতো দীর্ঘ হয়ে যায়। এতক্ষণে নিশ্চয়ই পাপ পড়ে গেছে। কুটুমরা সব এসে গেছে, নাপিত সকলকে হাত পা ধোয়ার জল দিচ্ছে। এবার মনে হয় সকলে খেতে বসেছে। জিওনার গান শুরু হয়ে গেছে। ভাবতে ভাবতে বুড়ি মনকে ভোলানোর জন্য একটু শুয়ে পড়ে। গুনগুন করে গান গাইতে থাকে। আমার ভাবে গাইতে গাইতে বুঝি দেরি হয়ে যাচ্ছে। কই, কারো সাড়া পাচ্ছি না তো। এতক্ষণ কি আর কারো খেতে লাগে? তাহলে বোধহয় সবার খাওয়া হয়ে গেছে। কই, কেউ তো ডাকতে এলো না। কে জানে ডাকবে কিনা। রূপা রেগে আছে, হয়তো ভাবছে ডাকতে হবে কেন, কুটুম নাকি। ঘরের লোক খিদে পেলে নিজেই আসবে। বুড়ি যাবার জন্য উঠে বসে। মনে মনে কল্পনা করে আর কি 1 মিনিটের মধ্যেই লুচি পুরি মশলাদার তরকারি পাতে পড়বে। জিভ দিয়ে জল ভরে আসে। মনে মনে নানান ভাবে আস্বাদ নেয়। আগে তরকারি দিয়ে পুরি খাবে, তারপর দই মিষ্টি, রায়তার সঙ্গে কচুরিটা জমবে ভালো। যে যাই বলুক, আমি কিন্তু বাবু চেয়ে চেয়ে খাবো। লোকে বলবে বুড়ি বুদ্ধি বিবেচনার মাথা খেয়েছে, জিভ সামলাতে পারে না, তাই বললেই বাকি। একদিন বাদে লুচি জুটেছে, মুখ দেখিয়ে কি উঠে আসবো নাকি? উবু হয়ে হাতের তেলে ভর করে থপ থপ করে উঠে চলে আসে। হায় ভগবান! পোড়া লোক আবার চাঙ্গা হয়ে উঠল। অতিথিদের খাওয়া হয়নি, একার জন্য হয়েছে। তারা কেউ আঙুল চাটছে, কেউ বাঁকা চোখে অন্যের পাত খালি হয়েছে কিনা দেখছে। কেউ ভাবছে পাতার দুটো কচুরিকে কি করে ভেতরে চালান দেওয়া যায়। দই খেয়ে জিভ দিয়ে চকচক শব্দ করছে, আর একবার চাইতে দোনামোনা করছে। ঠিক এমন সময় বুড়ি কাকি উঠোনে দিয়ে হাজির, একেবারে কদনের মাঝখানে। তারা চমকে পাত ছেড়ে উঠে দাঁড়ায়, শোরগোল করে ওঠে। আরে বাবা, এই বুড়িটা কে রে? এলো থেকে? দেখো, কাউকে না ছুঁয়ে দেয়। কাকিকে দেখে বুদ্ধিরামের মাথায় আগুন জ্বলে ওঠে। পুরীর থালা নিয়ে পরিবেশন করতে যাচ্ছিল। থালাখানা সেইখানে রেখে দিয়ে রক্তকেকো মহাজন তার গা ঢাকা জোচ্চোর খাতককে দেখলে যেমন ক্যাক করে টুটি টিপে ধরে, হুবহু তেমনি করে লাফ দিয়ে এসে সে বুড়ি কাকির 2 হাত ধরে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে গিয়ে অন্ধকার ঘরের ভেতর আছাড় মেরে ফেলে দেয়। বুড়ির আশায় সাজানো বাগান ঝড়ে তছনছ হয়ে গেল। অতিথিদের খাওয়া দাওয়া শেষ হলো, তারাও একে একে বিদায় নিল। বাড়ির সকলের খাওয়ার পর্ব সমাপ্ত হলো। বাজনাদার ধোপা মুচিদের খাওয়া শেষ, কিন্তু হতভাগ্য বুড়িকে কেউ ডাকতে এলো না। বুদ্ধিরাম এবং রূপা দুজনেই স্থির করেছিল যে বুড়ির নির্লজ্জতার শাস্তি হওয়া দরকার। তার বৃদ্ধ বয়সের অথর্ব দশা এবং বুদ্ধিভ্রষ্টতার কথা চিন্তা করে মনে কোনো অনুকম্পা জাগল না। ছোট্ট মেয়ে লার্লির বুকের মধ্যে বুড়ির জন্য মুচড়ে একটা অব্যক্ত ব্যথা হতে লাগলো। বেচারি লার্লির বুড়ির ওপর একটা আন্তরিক টান ছিল। ওর মনটা ভারী নরম, বালিকা সুলভ কোনো চপলতার চিহ্ন তার মধ্যে ছিল না। আজ এই আনন্দের দিনে তার বাবা মা দুবার যেভাবে বুড়িকে হিচড়ে টেনে নিয়ে গেল, তাতে তার কচি মনে বড্ড লেগেছে। এই নির্দয়তার জন্য বাবা মার প্রতি মনটা অত্যন্ত বিরূপ ছিল। কি হতো কটা পুরি কাকিকে দিলে? নেমন্তন্নের লোকেরা কি সবই খাবে? আর তাদের আগে বুড়ি মানুষকে দুটো দিলে কি
কি আমার মহাভারত অশুদ্ধ হয়ে যেত। ভেবেছিল কাকির কাছে গিয়ে একটু আদর করবে, প্রবোধ দেবে, কিন্তু মায়ের ভয়ে তা পারেনি। সে তার ভাগের পুরি সব কটা না খেয়ে পুতুলের বাক্সে রেখে দিল কাকিকে দেবে বলে। মনে মনে সে অধীর হয়ে ওঠে। বুড়ি কাকিকে আমি ডাকলেই উঠে বসবে। তারপর পুরি দেখে বুড়ির কি আনন্দই না হবে, আমায় কত আদর করবে। রাত 11টা। রূপা উঠোনে শুয়ে ঘুমিয়ে আছে। লার্লির চোখে ঘুম নেই। কাকিকে পুরি খাওয়াবে সে আনন্দে পুতুলের বাক্স নিয়ে শুয়ে আছে। মা নিঃসন্দেহে ঘুমিয়ে আছে, তাই সে নিশ্চিত হয়ে উঠে দাঁড়ালো। উঠে তো পড়ল। এবার চিন্তা, যাবে কি করে। সারা বাড়ি অন্ধকার, কেবল উনুনগুলোতে একটু আংড়া পড়ে রয়েছে, তারই একটু মিটমিটে আলো দেখা যাচ্ছে। উনুনের পাশে একটা কুকুর শুয়ে ঘুমিয়ে আছে। উঠোনের ওপাশে নিম গাছের দিকে লার্লির চোখ পড়ল। মনে হলো গাছের উপর হনুমানজি বসে আছেন। সেই লেজ গদা স্পষ্ট দেখতে পাচ্ছে। ভয়ে চোখ বুজে ফেলল। এর মধ্যে কুকুরটা জেগে উঠে ঘেউ ঘেউ করে। লার্লি সাহস পায়। কয়েকটা ঘুমন্ত মানুষের বদলে একটা জাগা কুকুর ওর কাছে অনেক বেশি ভরসার স্থল। পুতুলের বাক্সটা নিয়ে সে বুড়ি কাকির ঘরে যায়। বুড়ি অনেকক্ষণ ধরে ঘরের মেঝেতে অজ্ঞান হয়ে শুয়েছিল। ধীরে ধীরে জ্ঞান আসতেই তার সব কথা একটু একটু করে মনে পড়তে লাগলো। তার হাত দুটো খুব জোরে চেপে ধরে তারপর পাহাড়ের উপর দিয়ে উড়িয়ে নিয়ে যেতে লাগলো। পাথরের উপর বারবার তার হাত পা ঠুকে যাচ্ছিল। তারপর কে যেন তাকে পাহাড়ের উপর থেকে আছাড় দিল। আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন কারোর কোনো শব্দ শুনতে না পেয়ে ভাবল সকালে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। রাতটা যে কি করে কাটাবে ভগবান, পেটে যে চিপে জ্বলছে, কি খাই। হায় রে কপাল, ওদের একটুও দয়া হলো না। পেটে দেওয়া ছাড়া আর তো কিছুই চাই না তোদের কাছে। একটুও মায়া হলো না যে কবে না কবে বুড়িটা মারা যাবে, আর মনে কষ্ট দিয়ে লাভটা কি। এই খাওয়ার জন্য তোরা আমার এই দুর্দশা করলি। আমি অথর্ব, কানা, কালা, চোখে দেখি না, কানে শুনি না। না বুঝে যদি খাবারের জায়গায় গিয়ে পড়ে থাকি, তাতে বুদ্ধিরাম তো বললেই পারত যে কাকি এখন ঘরে যাও, পরে এসো। তা নয়, সকলের সামনে হিঁচড়ে নিয়ে এলো আর এমন করে আছাড় মারলো। দুখানা লুচির জন্য রূপা সবার সামনে আমাকে অপমান করলো। পুরীর জন্য এত দুর্গতি করেও ওদের পাষাণ প্রাণ গড়ল না। বাড়ির সকলের খাওয়া হয়ে গেছে, কুকুর বিড়ালটা পর্যন্ত খেয়েছে। শুধু আমাকেই সারা রাত না খেতে দিয়ে ফেলে রেখেছে। এত রাতে নিশ্চয়ই কিছু বাঁচেনি, বাঁচলেই বা কে দিতে আসছে। এই কথা চিন্তা করে কাকি হতাশ হয়ে শুয়ে পড়ল। কান্নায় গলা বুঝে এলো, কিন্তু অতিথি কুটুমের ভয়ে কাঁদল না। হঠাৎ তার কানে এলো, কাকি ওঠো, আমি তোমার জন্য পুরি এনেছি। লার্লির গলা চিনতে পেরে কাকি উঠে বসলো। দু হাতে তাকে জড়িয়ে ধরে কোলে বসালো। লার্লি পুরি বার করে বুড়ির হাতে দিল। জিজ্ঞাসা করল, তোর মা দিল বুঝি? লার্লি বলল, না, আমি আমার ভাগ থেকে নিয়ে এসেছি। কাকি পুরীর ওপর হুমড়ি খেয়ে পড়ল। 5 মিনিটের মধ্যে পুরি শেষ। লার্লি জিজ্ঞাসা করে, কাকি পেট ভরেছে? প্রচন্ড গ্রীষ্মে দুফোঁটা বৃষ্টিতে যেমন গরম আরো বাড়িয়ে দেয়, বুড়ির ঠিক সেই অবস্থা। বলে, জানা রে বেটি, তোর মার কাছ থেকে আরো কয়েকটা চেয়ে আন। লার্লি বলে, মা ঘুমোচ্ছে, জাগালে মারবে। কাকি বাক্সটাকে ঝেড়ে ঝেড়ে টিপে টিপে দেখে, ঝুড়ো গুঁড়ো যা লেগেছিল চেটে চেটে খায়। ঠোঁট দিয়ে জিভ চাটে,
চুপচুপ করে শব্দ করে। বুড়ির মন আরো কিছু পুরীর জন্য অধীর হয়ে ওঠে। সংযমের বাঁধন ভেঙে পড়েছে। দুখানা লুচি যেন রক্ত বালির কড়ায় দুফোঁটা জলের মতো। মাতালির যেমন মদের চিন্তায় আতুর হয়ে হিতাহিত জ্ঞান লোপ পায়, বুড়িরও এখন ঠিক সেই অবস্থা। কিছুক্ষণ চরম ইচ্ছাকে রোধ করতে ব্যর্থ হয়ে হঠাৎ লাল্লিকে বলল, তুই একবার আমায় নিয়ে চল তো মা উঠোনে, যেখানে সকলের পাত পড়েছিল। লাডলি বুড়ির মতলবটা অতটা ঠাউর করতে পারে না। বুড়িকে ধরে উঠোন পার করে সেই এঁটো রাশিকৃত পাতার পাশে বসিয়ে দিল। কাণ্ড জ্ঞানহীন ক্ষুধার্ত বৃদ্ধা রাশিকৃত এঁটো পাতা ঘেটে খাবারের টুকরো টাকরা অম্লান বদনে মুখে দেয়। আহা, কি স্বাদ! দইটা এত স্বাদের, কচুরি খেতে কি চমৎকার! খাস্তার মতো মোলায়েম আর কিছু হয় না। বুড়ির ভীমরতি ধরলেও এবছরা আছে যে কাজটা করছে তা ঘোরতর অন্যায়। আমি অন্যের এঁটো পাতা চাটছি, কিন্তু বার্ধক্যই হচ্ছে অন্তিম লালসার কাল। সকল প্রকার অভিলাষ একটিমাত্র ইন্দ্রিয়তে কেন্দ্রীভূত হয়। কাকেরও সমগ্র বাসনা জিভে এসে আশ্রয় নিয়েছে। নিরুপায় হয়ে বৃদ্ধা সেই ঘৃণিত কর্মে লিপ্ত হয়েছে। ঠিক এই সময় রূপা চোখ মেলে তাকায়। তার খেয়াল হয় যে লাডলি তার পাশে নেই। চমকে উঠে চারপাইয়ের এদিকে সেদিকে নিচে উঁকি মেরে দেখে, যদি পড়ে গিয়ে থাকে। খুঁজে না পেয়ে উঠে বসে। এদিকে সেদিকে দেখতে গিয়ে নজর আসে লাডলি রাশিকৃত এঁটো পাতার পাশে চুপচাপ অবাক দৃষ্টিতে দাঁড়িয়ে আছে, আর বুড়ি কাকি পাতা ঘেঁটে খাবারের উচ্ছিষ্ট খুঁটে খাচ্ছে। রূপার অন্তর একটা অব্যক্ত ব্যথায় মোচড় দিয়ে ওঠে। মনে হচ্ছে কেউ ওর চোখের সামনেই গরু জবাই করছে, আর ও দাঁড়িয়ে দেখছে। এক ব্রাহ্মণ কন্যা, ব্রাহ্মণের বিধবা স্ত্রী, অপরের ফেলে দেওয়া উচ্ছিষ্ট খাবার খাচ্ছে। সে নারী ওর শাশুড়ি। এর চাইতে শোকের ব্যাপার আর কি হতে পারে? সামান্য পুরি খাওয়ার জন্য তার একান্ত আপনজন খুড়শাশুড়ি এ ধরনের নিকৃষ্ট কার্য আস্থা করতে কি এঁটে তুলে খাওয়া? ভাবতে তার সমস্ত শরীর শিউরে ওঠে। পায়ের নিচের মাটি সরে যাচ্ছে বলে মনে হয়। এই দৃশ্য যে দেখবে সেই থরথরিয়ে কাঁপবে। প্রলয়ের আশঙ্কায় তার কাছে সমস্ত পৃথিবী স্তব্ধ হয়ে গেছে বলে মনে হলো। আকাশটাও বুঝি ভেঙে পড়ার উপক্রম। সবকিছু ছাড়খাড় হয়ে যাবে। রাগে বা বিস্ময় নয়, শোকে, অনুতাপের প্রচন্ড দাবদাহে এবং আসন্ন বিপদের আশঙ্কায় রূপা পাথর হয়ে গেল। ভয়ে অনুশোচনায় তার চোখ অশ্রু সজল হয়ে ওঠে। এই অধর্মের ভাগে আমি ছাড়া আর কে? তারায় ভরা অনন্ত অপার মহিমাময় আকাশের দিকে তাকিয়ে হাত জোর করে সে আকুল হয়ে কেঁদে ওঠে। দয়াময়, সর্বশক্তিমান, আমি মহাপাপী, আমাকে ক্ষমা করো। আমার অধর্মের জন্য আমার সন্তানদের শাস্তি দিও না প্রভু। তুমি প্রসন্ন হও। এই সর্বনাশের আশঙ্কা থেকে আমাকে উদ্ধার করো। রূপা নিজের এই রকম স্বার্থপরতা ও হীন মনোবৃত্তির পরিচয় দেখে আটকে উঠল। নিজেকে নিজে ধিক্কার দিল। হায়, এ আমি কি করলাম? এত নিষ্ঠুর আমি! যার সম্পত্তির আয় বার্ষিক 200 টাকা, যার টাকায় সংসারের সুখ সমৃদ্ধি, তারই এই দুর্গতি। যত নষ্টের মূল আমি। হে ভগবান, আমি অন্ধের মতো চিন্তা না করে এরকম দুর্মতি প্রকাশ করেছি। আমাকে ক্ষমা করে দাও।
আজ আমার ছেলের তিলক উৎসব, শত শত লোকের পাত পড়েছে, আমি তাদের সেবা দাসীর মতো হুকুম পালন করেছি। নিজে খ্যাতির শীর্ষে ওঠার জন্য হাজার হাজার টাকা খরচ করতে বিন্দু মাত্র দ্বিধা করিনি। কিন্তু যার দৌলতে এই ঐশ্বর্য, এই সংসার, এমনকি উৎসব, তাকেই আজ উৎসবের শেষে অবজ্ঞ রাখতে কসুর করলাম না। কেবলমাত্র একটি কারণে আজ তার এত কঠিন শাস্তি। সে অসহায় বৃদ্ধা, যে দণ্ডের পরিণামে এক ব্রাহ্মণ বিধবা মহিলা জীবনের সায়ান্নে এসে অতিথি অভ্যাগতদের এটু পাতা খুঁটে খায়। রূপা উঠে প্রদীপ জ্বালায়, তারপর ভাড়ার ঘরের দরজা খুলে সব রকম খাদ্য সামগ্রী একটা থালায় সাজিয়ে বুড়ি কাকির কাছে গেল। মধ্যরাত প্রায় শেষ। আকাশে তারার প্রদীপ জ্বালিয়ে দেবতারা হয়তো স্বর্গীয় উৎসবে মত্ত। বুড়ি কাকি নিজের চোখের সামনে সাজানো থালা দেখে যেরকম আনন্দের হাসি হাসল, সে হাসির কাছে দেবতাদের অনাবিল আনন্দ ম্লান হয়ে যায়। বাষ্পরুদ্ধ কণ্ঠে রূপা বলল, কাকি ওঠো, খেয়ে নাও। আজ আমার বড় অন্যায় হয়ে গেছে, তার জন্য মনে কোনো দুঃখ রেখো না। ভগবানের কাছে প্রার্থনা করো তিনি যেন আমাকে ক্ষমা করে দেন। নিষ্পাপ শিশুরা যেমন মন্ডা মিঠাই পেলে মায়ের সব তিরস্কার ভুলে গিয়ে আনন্দিত হয়, তেমনি বুড়ি কাকিও সব অনাদর অবহেলা নিমেষে ভুলে গিয়ে খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ে। তার প্রতি রোমকূপ যেন হর্ষোচ্ছ্বাসে উৎফুল্ল হয়ে ওঠে, আর রূপার দুই চোখে ভেসে ওঠে এক অনাবিল স্বর্গীয় সুষমা। গল্পটি এখানেই শেষ হলো। আপনাদের গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন। আর হ্যাঁ, এইরকম সুন্দর সুন্দর গল্প আরো শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আমি আবার অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। নমস্কার।